আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। দ্বিতীয় পর্যায়ে 100 মনোনীত প্রার্থীর সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সিনিয়র নেতাদের মত বিনিময় দেয়া হচ্ছে নির্বাচনী দিক নির্দেশনা। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল, গ্রেফতারি পরোয়ানা জারি। মানব পাচারের বড় ঝুঁকিতে দেশ, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রলোভন দেখাচ্ছে পাচারকারীরা। 10 মাসে ভূমধ্যসাগরে 18,000-এর বেশি বাংলাদেশি চিহ্নিত। কোনো ব্যাংক ভালোভাবে না চললে হস্তক্ষেপের হুঁশিয়ারি গভর্নরের। 20 কোটি টাকার বেশি ঋণ নেওয়া হলে তদন্ত করবে কেন্দ্রীয় ব্যাংক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত 100 প্রার্থীর সাথে আজও মত বিনিময় করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের জ্যেষ্ঠ নেতারা। গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সকাল থেকে আসতে শুরু করেন প্রার্থীরা। দুপুরের পর তাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মূলত নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেয়াই এই আয়োজনের লক্ষ্য। 3 দিনব্যাপী অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিন। বুধবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের 107 জন প্রার্থীর সাথে ভার্চুয়ালি সভা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিতের আহ্বান জানান তিনি। যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সাথে নির্বাচনী জোটের পরিবর্তে কিছু আসনে সমঝোতা করতে যাচ্ছে বিএনপি। এতে অন্তত 1.5 ডজন আসনে থাকছে না ধানের শীষের প্রার্থী। চলতি সপ্তাহে সমমনাদের সাথে আলোচনা শেষে শিগগিরই এ সংক্রান্ত ঘোষণা আসবে। যুগপৎ শরিকরা বিএনপির সাথে যোগ্যতার ভিত্তিতে মর্যাদাপূর্ণ সম্পর্ক চান। লিয়াজো কমিটির সদস্যরা এই বিষয়ে কথা না বললেও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, জয়ী হওয়ার মতো প্রার্থী থাকলে বিবেচনা করবে বিএনপি। আরিফিন শাকিলের রিপোর্ট। আলোচনা না করে প্রার্থী ঘোষণা করায় সাম্প্রতিক সময় বিএনপির সাথে টানাপোড়েন চলছে দীর্ঘদিনের মিত্রদের। সে আগুনে আরও ঘি ঢালে দ্বিতীয় ধাপে 36 আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা। সেই তালিকায় অন্তত 8টি আসনের দাবিদার ছিলেন ছোট দলের বড় নেতারা। এতে ক্ষুব্ধ ও হতাশ হয়ে কেউ কেউ বিএনপি সঙ্গত্যাগের ঘোষণা দিয়ে বসেন। বিএনপির সাথে রাজনৈতিক সম্পর্ক আমরা ছিন্ন করেছি। বিএনপির সাথে আমাদের জোটগত কোনো সম্পর্ক নেই। আমরা দুর্বল বলেই তো আমরা সবলের কাছে গিয়েছি। পরিস্থিতি সামলাতে আস্থাশীল শরীরদের সাথে তড়িঘড়ি করে বৈঠকে বসে বিএনপির লিয়াজো কমিটি। দ্বিতীয় ধাপে জোটের শীর্ষ নেতাদের সাথে আলাদা করে বৈঠক শুরু করেছে বিএনপি, যেখানে নির্বাচনী পরিবেশ, জনসমর্থন ও নিজেদের সক্ষমতা, প্রতিপক্ষের শক্তিমত্তা ও দলীয় প্রতীকে নির্বাচন করার মতো বাস্তবতা নিয়ে আলোচনা হয়। বৈঠকের সারসংক্ষেপ তারেক রহমানের কাছে পাঠানোর পর চূড়ান্ত হবে কারা হচ্ছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গী। বিএনপিকে একলা চলনীতি নিচ্ছে, বিএনপিকে পুরনো যে কমিটমেন্ট বা পুরনো রাজনৈতিক জায়গা থেকে বিএনপিকে সরে আসছে, তো এগুলো তারা ব্যাখ্যা করেছেন এবং মিউচুয়ালি রেসপেক্টফুল হয়, মর্যাদা সম্পন্ন হয়। একটা বোঝাপড়ার জায়গা থেকে আশা করি আমরা এগোতে পারবো। এই সময়ে ব্যক্তি স্বার্থের চেয়ে দেশের স্বার্থটাকেই বড় করে দেখা উচিত এবং তাদেরও অনুধাবন করা উচিত। ছোট হই আমরা, কিন্তু আমাদেরকেও তাদের লাগবে। এই সময়টায় আমাদেরকে যদি তারা ছুঁড়ে ফেলে দেওয়ার চিন্তা করে, সেটা তাদের জন্য আত্মঘাতী হবে। বিএনপির পরীক্ষিত মিত্র মাহমুদুর রহমান মান্না, মোস্তফা জামাল হায়দার, জুনায়েদ সাকি, নুরুল হক নূর, রাশেদ খান, জমিয়ত ওলামা ইসলামের 4 শীর্ষ নেতার আসনে এখনও ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়নি। তবে এহসানুল হুদা, ফরিদুজ্জামান ফরহাদ, আহসান হাবিব লিঙ্কন ও সাইফুল হকের মতো জোটের শীর্ষ নেতাদের আসনে এরই মধ্যে প্রার্থী দিয়েছে বিএনপি। এতে কি ঐক্য সুসংহত থাকবে? পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরলেন 2 নেতা। যুগপৎ আন্দোলন কিন্তু বিএনপি জন্য করেছে, শেখ হাসিনা পতন জন্য করেছে। সে পতন হয়েছে তো। এখন যদি দেশকে ভালো মনে করে, তারা কখনোই এই ঐক্য ছেড়ে, জোট ছেড়ে যাবে না। যদি ওই এলাকায় ওই দলের কোন যোগ্য প্রার্থী থাকে, হাজির করুক, আমরা দেখবো, চিন্তা করে ওটা। আমরা ওই এলাকায় একটা যোগ্য প্রার্থী নাই, আপনাকে ফেল করার জন্য দিতে হবে। তো তাহলে তো বিএনপির অন্য যে ঘোষণা, একসঙ্গে রেইনবো গভর্নমেন্ট, সরকার গঠন, তারপরে নির্বাচনের বৈতরণী, তাহলে তো বোঝা যাবে যে সেগুলো একেবারে বাক্যাবাদ কথা ছিল, সেগুলো ছিল কথার কথা ছিল। পোস্ট ইলেকশন যে পলিটিক্যাল ক্যানভাস, এই পরিস্থিতি কোনো দল একা মোকাবেলা করার মতন বাস্তবতা এই মুহূর্তে বাংলাদেশে নাই। এই জটিল পরিস্থিতিতে বিএনপির ভাবনায় নির্বাচনী আসন সমঝোতা। এতে কিছু আসনে রাখা হবে না ধানের শীষে প্রার্থী, 2 বা 3টি আসনে সরিয়ে নেওয়া হবে ঘোষিত প্রার্থীও, যা আগামী সপ্তাহের মধ্যে জোটসঙ্গীদের জানিয়ে দেওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে এ নিয়ে কথা বলতে রাজি হননি লিয়াজো কমিটির সদস্যরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, মোহাম্মদ আলী আরাফাত,
যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। অন্যান্য আসামিরা হলেন যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম ও সম্পাদক শেখ ওয়ালি হাসান ইনান। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলন দমন এবং হত্যাযজ্ঞ সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। ওবায়দুল কাদেরের উস্কানি ও নির্দেশনায় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দমন পীড়ন চালায় বলেও অভিযোগ আনা হয়। আওয়ামী লীগের আমলে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে 26 জনকে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক ও 11 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল আজ আদেশ দিতে পারেন। গত 7 ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করে। মামলায় সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন, জিআইসি সেলে শত শত মানুষকে বন্দী করে নির্যাতন করা হয়েছে। আবদুল্লাহ হিল আমান আজমি, মাইকেল চাকমা সহ 26 জন নির্যাতনের শিকার হন। সকল গুমের নির্দেশনা দিতেন শেখ হাসিনা, তা সেনা কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক। পরে শেখ হাসিনা সহ বাকি আসামিদের অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। এই মামলায় শেখ হাসিনা, তারিক সিদ্দিক ছাড়াও ডিজিএফআই এর সাবেক 5 মহাপরিচালক, 5 পরিচালক ও একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল আসামি। তবে গ্রেফতার আছেন 3 জন। প্রযুক্তির ফাঁদে মানব পাচার বাড়ছে বাংলাদেশের মতো দেশগুলোতে। এবছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ভূমধ্যসাগর পার হতে গিয়ে চিহ্নিত হয়েছেন 18,000-এর বেশি বাংলাদেশি। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে যা শীর্ষে। এমন উদ্বেগজনক পরিসংখ্যান থাকলেও সরকারের নেই কোনো তদারকি। উল্টো মানব পাচারে আরও গতিশীল হচ্ছে বেশ কিছু রিক্রুটিং এজেন্সি। আন্তর্জাতিক অভিবাসী দিবসে আহমেদ রেজার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। প্রযুক্তির দ্রুত বিস্তারের সাথে সাথে বাংলাদেশে বাড়ছে মানব পাচারের ঝুঁকি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনিয়মিত ও অবৈধ পথে ইউরোপে যাওয়ার প্রলোভন দিচ্ছে পাচারকারীরা। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে। পরিসংখ্যানে দেখা যায় 2025 সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রায় 18,034 জন মানুষ ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় শনাক্ত হয়েছেন। অনিয়মিত ও অবৈধ পথে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ এখন শীর্ষে থাকা দেশগুলোর একটি। বিশেষজ্ঞরা বলছেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্মে ভুয়া চাকরি, সহজ ভিসা ও নিরাপদ রুটের আশ্বাস দিয়ে তরুণদের টার্গেট করছে পাচারকারীরা। জীবনের ঝুঁকি নিয়ে মরুভূমি পাড়ি, সাগরে বিপজ্জনক যাত্রা, এমনকি আটক, নির্যাতন ও অর্থ আদায়ের ঘটনাও ঘটছে নিয়মিত। প্রযুক্তির উপর তরুণদের নির্ভরতা যত বাড়ছে, এই ধরনের প্রযুক্তি নির্ভর হিউম্যান ট্রাফিকিং ততটাই বাড়ছে। এইখানে ওভারসাইট দরকার। সরকারি ওভারসাইট যেমন দরকার আছে, এমনি এইটা নিয়ে যেসব সংস্থাগুলো কাজ করে তাদের ওভারসাইট দরকার আছে।